আসছে বাজেটে 20% পর্যন্ত বাড়তে পারে সিগারেটের দাম। উঠে যেতে পারে সরিষা, সূর্যমুখী ও রাইস ব্র্যান্ড তেল, চিনি এবং মুড়ির উৎপাদনে থাকা অব্যাহতি সুবিধা। ফলে দাম বাড়তে পারে পণ্যগুলোর। পাশাপাশি কর বাড়তে পারে বিভিন্ন গুঁড়া মশলার। রাইড শেয়ারিং, পরিবহন, তথ্য প্রযুক্তি সহ নানা খাতেও কঠোর হচ্ছে এনবিআর। মূলত আয় বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। বর্তমানে বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের দাম ঠিক করে দেয় এনবিআর। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি প্যাকেট 60 থেকে 185 টাকা পর্যন্ত। কিন্তু নতুন বাজেটে এই দর 20% বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড, যাতে সরকারের আয় বাড়বে প্রায় 10,000 কোটি টাকা। অন্যদিকে আবগারি শুল্ক বাড়িয়ে জর্দা, বেড়ি ও গুল থেকেও বাড়তি আয়ের লক্ষ্য আরও 500 কোটি টাকা। এরকম বহু জায়গায় বাড়তি কর বসিয়ে কিংবা অব্যাহতি সুবিধা তুলে দিয়ে আয় বাড়াতে চায় এনবিআর। যেমন রাইস ব্রান, সরিষা, সূর্যমুখী তেল, চিনি এবং মুড়ি থেকে তুলে দেয়া উৎপাদন পর্যায়ের 15% ভ্যাট আবারও বহাল করতে চায় সংস্থাটি। এছাড়া বিপণন পর্যায়ে আরও 7.5% ভ্যাট যুক্ত হতে পারে নতুন বাজেটে। তুলে দেয়া হতে পারে অগ্নি নির্বাপন যন্ত্র আমদানি ও সেবা পর্যায়ে থাকা চলমান ভ্যাট অব্যাহতি সুবিধাও। 15% ভ্যাট বসতে পারে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বই সরবরাহকারী প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সমুদ্রগামী জাহাজের বীমা পরিশোধের ওপর। আর এসবের মাধ্যমে অতিরিক্ত আদায়ের লক্ষ্য 12,500 কোটি টাকা। খাদ্যপণ্য বা সাধারণ মানুষ যে সমস্ত পণ্য কেনাকাটা করে এগুলোর উপরে ভ্যাটের রেটটা বাড়ায় দেন, তা সেখানে হয়তো রাজস্ব আদায় বাড়বে সেটাও নিশ্চিত না, কিন্তু সেটা তো আবার মানুষকে তাদের আয় তো কমিয়ে দেবে। আয় বাড়াতে এনবিআরের চোখ পড়েছে গুঁড়ামরিচ, জিরা, আদা, হলুদের মতো বিভিন্ন নিত্য ব্যবহার্য মশলার উপর। সেখানে থাকা 5% শুল্ক নেয়ার চিন্তা 15%। এছাড়া তথ্য প্রযুক্তি নির্ভর সেবা ও রাইড শেয়ারিংয়ের কমিশনে থাকা ছাড় তুলে দেওয়া হতে পারে নতুন বাজেটে। আর এসব থেকে বাড়তি আয়ের লক্ষ্য 2,000 কোটি টাকা। এছাড়া জাদুঘর, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্যে, কম্পিউটার সেবা, ডিজাইনারদের কাজ, পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের ওপর 15% মূসক বসিয়ে 50 কোটি টাকা রাজস্ব আয় করার পরিকল্পনা এনবিআরের। করের বোঝা যারা অলরেডি দিচ্ছে কর জালের মধ্যে রয়েছে তাদের উপর না বাড়িয়ে যারা কর জালের বাইরে রয়েছে তাদেরকে করের জালের মধ্যে আনতে হবে। সেটার জন্য আসলে এনবিআরকেই কাজ করতে হবে। অ্যালকোহল উৎপাদনের উপর 100% সম্পূরক শুল্ক ও অতিরিক্ত আরও 15% ভ্যাট বসিয়ে 1,000 কোটি টাকা রাজস্ব আয় করতে চায় এনবিআর। মইনুল হাসান, 71, ঢাকা। বিদেশিদের পরামর্শে প্রসাধন খাতে আমদানি শুল্ক বাড়ানোর পর বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে। ফলে কমেছে পণ্য আমদানি, অনেকে গুটিয়ে নিচ্ছেন ব্যবসাও। এই অবস্থায় আয় কমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের। ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাবে 6 মাসে আমদানি নেমেছে অর্ধেকে, আর শুল্ক আদায় কমেছে 30%। রুহুল আমিরের রিপোর্ট। রাজধানীর একটি জনপ্রিয় বিপণী বিতানের কসমেটিক্স ব্যবসায়ী রিয়াজউদ্দিন ফেস ওয়াশ, ক্রিম সহ নানা ধরনের রূপচর্চা পণ্য বিক্রি করেন তিনি, যা মূলত আসে দক্ষিণ কোরিয়া থেকে। এই শপিং মলে 4টি সহ ঢাকায় 6টি প্রসাধনী বিক্রির দোকান ছিল রিয়াজউদ্দিনের। গত 3 বছরে যার 4টি বন্ধ হয়েছে। তিনি জানান, আমদানি শুল্ক বৃদ্ধির কারণে কোনো পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। গত 2 বছর থেকে আমাদের সবগুলো প্রোডাক্টে তো ট্যাক্স অনেক বেশি বাড়ছে। ট্যাক্স আমাদের হিউজ বাড়ার কারণে আমাদের প্রায় প্রতিটা প্রোডাক্টে 200-300-400 করেও প্রতিটা প্রোডাক্টে বেড়ে গেছে। তো এজন্য আমরা যারা ব্যবসায়ী আছি, তো আমরা সরকারকে ট্যাক্স দিই, ভ্যাট দিই, সব কিছুই দিই, তো বেলা শেষে আমাদের ব্যবসা হইতেছে না। একই শপিং মলের এই ব্যবসায়ীও জানান, দাম বৃদ্ধির ফলে অনেক ক্রেতা হারিয়েছেন তিনি। রাইস ফেস ওয়াশ, তারপর কজার এক্সেল, স্যালি ফেস ওয়াশ, লো পিএস, এগুলা বেশি চলে। এগুলা প্রতি প্রোডাক্ট প্রতি 300-400 টাকা ডিফারেন্স হয়ে গেছে, দাম বেড়ে গেছে। এ তো গেল খুচরা বিক্রেতাদের অবস্থা। আমদানিকারকদের পরিস্থিতি আরও করুণ। দেশের প্রসাধনের বড় আমদানিকারকদের একটি বাংলা শপার্স। বনানী সহ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে
8টি শোরুম ছিল প্রতিষ্ঠানটির, স্থায়ী কর্মী ছিল শতাধিক। এখন সব শোরুম বন্ধ, ব্যবসা চলছে অনলাইনে। এই উদ্যোক্তা জানান, উচ্চ শুল্ক হারের কারণে মার্কিনীদের চেয়েও কয়েক গুণ দামে পণ্য কিনতে হচ্ছে দেশি ভোক্তাকে। আমাদের ইয়ার টু ইয়ার 20 to 25% আমরা গ্রোথ দেখতেছিলাম, কিন্তু রিসেন্টলি ট্যাক্সটা বাড়িয়ে দেওয়ার পর আপনি বলতে পারেন আমরা নেগেটিভ গ্রোথে -50%, কেউ এর থেকেও বেশি আছে। তো ডেফিনেটলি সরকার অনেক রেভিনিউ মিস করতেছে এবং আমাদের গ্রোথ এই মার্জিনে এই ট্যাক্সে কোনোভাবেই পসিবল না। এ খাতের আরেক বড় আমদানিকারক ও ডিস্ট্রিবিউটর ইউনিয়ন বিডি লিমিটেড। বছরে তাদের আমদানি ছিল 150 কোটি টাকার বেশি। মূলত থাইল্যান্ড থেকে আমদানি করে তা বিক্রি হতো সারা দেশে, কিন্তু এবছর আমদানি নেমেছে 100 কোটির নিচে। নেক্সট যে বাজেটটা আসতেছে আমরা ওই পর্যন্ত দেখব যে আসলে গভর্নমেন্ট কি করেন। সেক্ষেত্রে আমরা যদি টিকতে না পারি বা আমাদের যদি বিজনেসটা টিকে না থাকে, আলটিমেটলি আমরাও আসলে তখন চিন্তা করব যে অন্য কোনো দিকে যাওয়া যায় কিনা। গত 2 অর্থ বছরে IMF এর চাপে রাজস্ব আদায় বাড়াতে কসমেটিক্স আমদানিতে দফায় দফায় শুল্ক বাড়ায় রাজস্ব বোর্ড। সবশেষ 2025-26 অর্থ বছরে লিপস্টিক, লিপ লাইনার সহ অনেক পণ্যের ভিত্তিমূল্য $20 থেকে বাড়িয়ে $40 নির্ধারণ করা হয়। ব্যবসায়ীরা জানান, অস্বাভাবিক করের কারণে বিদেশি কসমেটিক্সের দাম ইউরোপ আমেরিকার 5 থেকে 8 গুণ। যেমন যুক্তরাজ্যে টি ট্রি ব্র্যান্ডের এই ফেস ওয়াশের দাম €1 নিচে, অথচ দেশের বাজারে বিক্রি হচ্ছে 700 টাকায়। আর যুক্তরাজ্যে শিশুদের এই লোশনের দাম 152 টাকা, আর দেশের বাজারে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে হাজারের ঘরে। 10 লাখ লোক এর সাথে সম্পৃক্ত, এই ছোটো ছোটো ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হলো, দোকানদাররা ক্ষতিগ্রস্ত হলো, যারা এইটার উপরে ডিপেন্ড করে দোকান তৈরি করলো। সো এতে কর্মসংস্থান হারালো, প্রায় 30%-এর উপর কর্মসংস্থান এখন আর নাই, যেটা গত 2 বছরে 30% আগে বাড়তে পারতো। সো গভর্নমেন্ট 30 থেকে 40% রেভিনিউ হারাইছে এবং 30 থেকে 40% রেভিনিউ হারাইছে, আনএমপ্লয়মেন্ট হয়েছে। সো ওভারঅল ইকোনমির জন্য খারাপ হয়েছে। ব্যবসায়ী নেতারা জানান, 2024 সালের শেষ 3 মাসের তুলনায় 2025-এ প্রসাধনী আমদানি কমেছে প্রায় 50%, আর NBR এর রাজস্ব কমেছে 30% প্রায়। রুহুল আমিন, 71, ঢাকা। চলতি অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 3.9%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ইকোনমিক আউটলুকে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, নানা কারণে দীর্ঘদিন ধরেই চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি, যা আরও বাড়িয়ে তুলেছে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য যুদ্ধ ও জ্বালানি সংকট। এছাড়া চড়া মূল্যস্ফীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং বিনিয়োগের ঘাটতির কথা উঠে আসে প্রতিবেদনে। বলা হয়, টেকসই উন্নয়ন নিশ্চিতে আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের বিকল্প নেই। প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন খাতে সংস্কার অব্যাহত থাকলে আসছে অর্থ বছর কিছুটা ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি। যুদ্ধের কারণে পুরো বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে বলেও জানানো হয় প্রতিবেদনে। এর আগে বাংলাদেশকে নিয়ে একই পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক। দর্শক, জ্বালানি সংকটে প্রতিনিয়তে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, ফলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, জ্বালানি সংকটে যে যানবাহনের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা, আজকের দিনে যে চিত্রটা সেটি আপনি আমাদের দর্শকদের জানাবেন। আজকের পরিস্থিতি যদি বলার চেষ্টা করি, এখনো কিন্তু দীর্ঘ 1 মাসের আগে যে ভোগান্তি, সেই ভোগান্তিটাকে এখনো কিন্তু পোহাচ্ছেন চালকরা। আমরা যদি একটু বলার চেষ্টা করি যে 1 মাসের যে ভোগান্তি, কিছু সরকার নানাভাবে পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও কিন্তু পদক্ষেপ কিন্তু আমরা মাঠে কিন্তু দেখতে পাইনি। আমরা যেটা দেখেছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ ঠিক আছে, কিন্তু মাঠের চিত্রটা আসলে ভিন্ন দেখেছি। আমরা 1 মাস ধরে যে মানুষের যে দীর্ঘ লাইনের যে ভোগান্তি দেখেছি, সেই ভোগান্তিটা কিন্তু এখনো কমেনি। সরকার সবশেষ ফুয়েল পাসের যে চালু করেছিল সরকার, এটাও কিন্তু গত শনিবারে কিন্তু পরীক্ষামূলকভাবে চালু করা হয়। তারপরে কিন্তু সার্ভার ডাউনের কারণে 2-3 দিন ধরে কিন্তু বন্ধ ছিল। এরপরে কিন্তু আবার কিছুটা কার্যক্রম চলছে, কিন্তু মাঠ পর্যায়ে সেই কার্যক্রমটা কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে। আমি যে ইসে আছি এখন পাম্পে, এই পাম্পে কিন্তু ফুয়েল পাস কার্যক্রম চলছে। এখানে 2টি সারি দেওয়া হয়েছে মোটরসাইকেল, মোটর বাইকারদের জন্য। একটি ফুয়েল পাস কার্যক্রম তারা গ্রহণ করছে, অন্যটি হলো দীর্ঘ সারি। পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে এখানে মূলত যারা ফুয়েল পাস থেকে তেল সংগ্রহ করছেন তাদেরকে 1000 টাকা পরিমাণে তেল দেওয়া হচ্ছে, এবং যারা দীর্ঘ লাইনে দাঁড়ায় সেটা
করছেন তাদেরকে 500 টাকা পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তবে বাস্তবতা যেটা দেখলাম যে ফুয়েল পাসে যে কিউআর কোড শুধু দেখানো মাত্রই কিন্তু দিয়ে দিচ্ছেন, কিন্তু এটা পর্যবেক্ষণ করা বা গত কয়েকদিনের যে দেখাই এটা কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এখনো কমেনি। নতুন করে ভোগান্তি, এই ফুয়েল পাসের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু নতুন মাত্রায় যোগ হয়েছে। ফারুক, সবকিছু মিলে যদি বলি যে 1 মাসের যে দীর্ঘ ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু কমেনি, বরং আরো বেড়েছে। এই ছিল ফারুক, সব শেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। এদিকে আপনাদেরকে ভিন্ন দুটি তথ্য জানাতে চাই। সেটি হচ্ছে গতকালকে আমরা যেটা জেনেছি, অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারি, দেশের একমাত্র তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান, সেটি বন্ধ হয়েছে, কার্যক্রম বন্ধ করে রেখেছে। পাশাপাশি 3টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। তার মধ্যে মালয়েশিয়া পতাকাবাহী 2টি জাহাজ 68,000 এবং 34,000 মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে এবং পানামা পতাকাবাহী একটি জাহাজ 12,000 মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন। যাচ্ছি তার কাছে। প্রণবেশ, আমরা যে সুখবর যে দিচ্ছি, জ্বালানিবাহী 3টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, তার সাথে আরও একটি দুঃসংবাদ রয়েছে, অপরিশোধিত তেলের অভাবে রিফাইনারি বন্ধ। সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত দর্শকদের জানাবেন। ফারুক, আপনি ঠিকই বলেছেন যে চট্টগ্রামের এখানে পতেঙ্গায় অবস্থিত একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি, সেটির বেশ কয়েকটি ইউনিট এটি তার কার্যক্রম বা উৎপাদন সীমিত বা বন্ধ করে দিয়েছে সাময়িকভাবে। এর কারণ হচ্ছে ক্রুড অয়েলের অভাব। ক্রুড অয়েল অর্থাৎ অ্যারাবিয়ান লাইট অথবা আরব আমিরাত থেকে যে ক্রুড অয়েলগুলো আসে, সেগুলো আসতে না পারার কারণে, যেহেতু হরমুজ বন্ধ, মধ্যপ্রাচ্যের সংকট, ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে, এই কারণে ক্রুড বাহী যে জাহাজগুলো সেগুলো আসতে পারছে না। এটির কারণেই মূলত এই ইস্টার্ন রিফাইনারি তার উৎপাদন কার্যক্রম কয়েকটি ইউনিটে বন্ধ করে দিয়েছে। এটি দেশের যে জ্বালানি চাহিদা তার প্রায় 20% মতো এটিতে উৎপাদন হয়, অর্থাৎ ডিজেল, অন্যান্য ফার্নেস অয়েল কিংবা জেট ফুয়েল, এই ধরনের জ্বালানিগুলো এখান থেকে পরিশোধন হয়ে তৈরি হতো। এটি একটি দুঃসংবাদ বটে। তারপরে তারা বলছেন যে তারা চেষ্টা করছেন অন্যান্য সোর্স থেকে ক্রুড অয়েল সংগ্রহের জন্য এবং আগামী মাসের প্রথম সপ্তাহের দিকেই তারা বলছেন যে একটি ক্রুড অয়েলবাহী জাহাজ হয়তো চট্টগ্রামে ভিড়বে। তখন আবার ইস্টার্ন রিফাইনারি তার পূর্ণাঙ্গ যে উৎপাদন ক্ষমতা সেটি নিয়ে তারা উৎপাদনে যাবে, আমাদেরকে তারা সেটি জানিয়েছেন। অন্যদিকে বলে রাখি, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এর মধ্যে 3টি জাহাজ, তার মধ্যে বহির্নোঙর থেকে আমার পেছনে যেটি আছে এটি হচ্ছে গ্রেট প্রিন্সেস। এটি পানামাবাহী একটি জাহাজ। এটি মোট 11,970 মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে এসছে। এটি খুবই গুরুত্বপূর্ণ জ্বালানি, কারণ জেট ফুয়েল দিয়ে আমাদের উড়োজাহাজগুলো চলে। এর বাইরে লুসিয়াস সলিস, এটি 34,991 টন মেট্রিক টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে এটি চট্টগ্রাম বন্দরের যে ডলফিন যে যেটি রয়েছে সেখানে ভিড়েছে। আরেকটি জাহাজ এমবি টন দামিনী, এটি 32,935 মেট্রিক টন ডিজেল নিয়ে এটি চট্টগ্রাম বন্দরের জেটিতে বেরার অপেক্ষায় বহির্নোঙরে আছে। আরেকটু বলে রাখি, 17 তারিখ ওক ট্রি নামে একটি জাহাজ 33,000 ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসবে। এর বাইরেও মোগাস, এটি অনেকটা অক্টেনের মতো, সেটি আসবে 17 তারিখ। এবং 17 তারিখ রায়ান সং হু নামে ইন্ডিয়া থেকে 40,000 মেট্রিক টন নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে। অর্থাৎ পরপর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জ্বালানিবাহী জাহাজ এখানে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। দুঃসংবাদের মধ্যে এটি আমাদের জন্য আপাতত সুখবর। তো আগামী দিনেও এই সুসংবাদ অব্যাহত থাকবে, সেটি প্রত্যাশা দেশবাসীর। তো ফারুক, এই ছিল চট্টগ্রাম বন্দর থেকে যে জ্বালানিবাহী জাহাজ আসছে এবং ইস্টার্ন রিফাইনারির যে সংকট, সেটির সর্বশেষ তথ্য। প্রণবেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ভরিতে 2,500 টাকা বেড়ে আবারও স্বর্ণের দাম ছাড়ালো 2.5 লাখ টাকার ঘর। আজ থেকে 22 ক্যারেটের জন্য 22 ক্যারেটের প্রতি ভরিতে গুনতে হবে 2,50,193 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা বাড়ায় এ সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,38,820 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,732 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। সুয়েজ খালের মতোই এক সামুদ্রিক করিডোর তৈরি করছে তুরস্ক। ইস্তাম্বুল খাল নামক এই নতুন প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছর, যা তৈরিতে ব্যয় ধরা হয়েছে 20 বিলিয়ন পাউন্ড। প্রকল্পের মূল উদ্দেশ্য টোলের মাধ্যমে রাজস্ব আদায় আর বিশ্ব বাণিজ্য প্রবাহের নতুন রূপ স্থাপন। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত।
বিশ্বজুড়ে যখন আলোচনার তুঙ্গে হরমুজ প্রণালী, তখন নীরবে সুয়েজ খালের আদলে এক সামুদ্রিক করিডোর তৈরির কাজ এগিয়ে নিচ্ছে তুরস্ক। কৃষ্ণ সাগর ও মারমারা সাগরকে সংযুক্ত করা ইস্তাম্বুল খাল প্রকল্পের মাধ্যমে টোল ভিত্তিক নৌপথ স্থাপন এবং বিশ্ব বাণিজ্যের প্রবাহকে নতুন রূপ দিতে চায় দেশটি। করিডোরটি তৈরি হলে বছরে প্রায় 160টি জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার চলাচল করতে পারবে, যার মাধ্যমে মিশরের সুয়েজ খাল এবং পানামার আন্তঃসাগরীয় পথের মতোই ট্রানজিট ফি আদায় করতে পারবে তুরস্ক। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে 20 বিলিয়ন পাউন্ড, যার মধ্যে 12 বিলিয়ন পাউন্ড খালটির জন্য এবং উভয় পাশের উন্নয়নের জন্য বরাদ্দ রয়েছে 8 বিলিয়ন। 2027 সালের মধ্যে কাজ শেষ হবে প্রকল্পটির। বিশ্বের অন্যতম লাভজনক জলপথ ও মিশরের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস সুয়েজ খাল, যার আদলে তৈরি হচ্ছে ইস্তাম্বুল খালটি। তথ্য বলছে 2019 থেকে 2024 এই 5 বছরে প্রায় $40 বিলিয়ন আয় করে সুয়েজ খাল কর্তৃপক্ষ। 2026-27 অর্থ বছরে যাদের রাজস্ব পৌঁছাতে পারে $8 বিলিয়ন। IMF বলছে লোহিত সাগরের উত্তেজনা প্রশমিত হওয়ায় 2030 সাল নাগাদ এই আয় পৌঁছাতে পারে $12 বিলিয়ন। মূলত সুয়েজ খালের শক্তিশালী রাজস্ব দেখে কৃত্রিম জলপথ নির্মাণের আগ্রহ বাড়ে তুরস্কের, কারণ সুয়েজ ও পানামা খাল মানবসৃষ্ট জলপথ হওয়ায় টোল আদায়ে নেই কোনো প্রকার জটিলতা। অন্যদিকে বসফরাস ও হরমুজ প্রণালীর মতো প্রাকৃতিক পথগুলোতে ট্রানজিট ফি আরোপে নেই জাতিসংঘের অনুমোদন। তবে কেপলার বলছে, আইনি মারপ্যাচ এড়িয়ে হরমুজ প্রণালীকে একটি শুল্ক প্রদানকারী করিডোরের আনুষ্ঠানিক রূপ বাস্তবায়ন হলে বছরে $5 থেকে $8 বিলিয়ন আয় করতে পারবে ইরান ও ওমান। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।